চ্যানেলে সকল দর্শকের স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি প্রাক্তন মেয়র পরিষদ এবং 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী দিব্যেন্দু মুখার্জি মহাশয়ের কাছে। তা আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আমার চ্যানেলে নমস্কার, স্বাগতম জানাই আপনাকে। বলছি, এতটা সুন্দর আপনি যে এলাকায় কাজ করছেন, এতটা আপনার যে সুনাম, এলাকার মানুষ আপনাকে ভালোবাসে এবং আপনি বহুবার জিতেছেন এবং আপনি একটা শিক্ষক মানুষ। তা এটা নিয়ে কি বলবেন দর্শকদের এবং আপনার এলাকার মানুষদের? যে আমার আমি যখন এখানে ভোটে দাঁড়াই তখন এখানে রাস্তাঘাট অর্ধেক ভাঙাচোরা, মাটির রাস্তা ছিল, কোনো মাঠে আলো ছিল না, কোনো পুকুর বাঁধানো ছিল না, এবং রাস্তাঘাট, ড্রেন টোটালি একদম আন্ডার ডেভেলপ ছিল ম্যাক্সিমাম। তা আমি চেষ্টা করেছি যতদিন আমার টার্ম ছিল তার মধ্যে প্রত্যেকটা মাঠ সুন্দর করে সাজিয়ে রেলিং দিয়ে ঘিরে ভালো আলো লাগিয়েছি, সেখানে খেলাধুলোর জায়গা তৈরি করে দিয়েছি, পাবলিক টয়লেট পাড়ায় পাড়ায় বানিয়ে দিয়েছি, কমিউনিটি টয়লেট বানিয়ে দিয়েছি, রাস্তা তৈরি করে দিয়েছি। যে সমস্ত মাটির রাস্তা ছিল, আজকে আমার ওয়ার্ডে একটাও মাটির রাস্তা নেই। নিকাশি ব্যবস্থা অত্যন্ত সুন্দর। কনজারভেন্সির ওপরেও আমরা জোর দিয়েছিলাম। বেআইনি বাড়ি, যেটা আজকে একটা বড় সমস্যা বোর্ড না থাকার ফলে, আমাদের আমলে বোর্ডের সময়তে বেআইনি বাড়ি প্রায় ছিল না বললেই চলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পৌর পরিষেবার ক্ষেত্রে সারাদিন রাস্তায় থেকে মানুষের সেবা করাটাই, মানুষের উপকার করাটাই, মানুষের কাজে লাগাটাই আমার উদ্দেশ্য ছিল। এই নীতি নিয়েই আমি মেয়র পরিষদ ছিলাম। সকাল থেকে কাজ, দুপুরবেলা অফিসে যাওয়া, তারপর অফিস থেকে বেরিয়ে আবার পার্টি অফিস, অর্থাৎ সারাটা দিন মানুষের কাজে লাগা, এটাই ছিল আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। এখন বোর্ড নেই, আমরা কর্পোরেশনের নিয়মিত যাই না, কিন্তু মানুষের কাজ করার জন্য সকালবেলা থেকে সকাল 8:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত আমার এই অফিস খোলা থাকে। কেউ ইনকাম সার্টিফিকেট, কেউ সমব্যাধি সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেট নেওয়ার জন্য মানুষজন যে আমার কাছে আসে, তারা কেউ ফেরে না। আমার নিজের সই করার ক্ষমতা নাই বা থাকলেও, আমি নিজে কাউন্সিলর নাই বা হলাম, আমাকে পাশাপাশি এমএলএ অথবা এমপি কারোর সঙ্গে যোগাযোগ করে সেই মানুষটাকে তার কাজটা করে দেব, এটাই আমার এখন সারাদিনের কাজ। আমি একটা কোশ্চেন যাবো যে এই যে এসআইআর এর নামক যে একটা ভোটার তালিকা থেকে নাম নানা রকম মানুষের বাদ যাচ্ছে এবং তারা হয়রানির শিকার হচ্ছে, ভোটার কার্ডে নাম থাকা সত্ত্বেও তারা হয়রানির শিকার হচ্ছে এবং বিজেপি বারবার হুঙ্কার দিচ্ছে যে তৃণমূল 2026-এ একটি ভোটও জিতবে না। এটা নিয়ে আপনি কি বলবেন আপনার বক্তব্য? বিজেপি একটা দল বলেই আমরা মনে করি না, তো তার সে কি বলে বেড়াচ্ছে, এটা নিয়ে মন্তব্য করার কোনো জায়গা হয়। 2026-এ আমরা যত সিট পেয়ে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 2026 সালে তার চেয়ে অনেক বেশি আসন নিয়ে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী। বিজেপি তো ভাবতেই পারে না বাংলায় কে 4বারের মুখ্যমন্ত্রী, 4বারে গেলে হতে পারে 4বার কাউন্সিলর খুঁজে পাওয়া যায় না, তারা আবার মন্তব্য করছে, শুনলেও হাসি পায়। সেটা সেই পিপিলিকার ডানা ওঠে মরিবার তলে বলেছে না, যখনই দেখবেন কোনো একটা লাইট আসছে, লাইটের কাছে পিঁপড়েরা চলে যাচ্ছে, কি ওখানে মরে যাচ্ছে। সেই রকম দিল্লি থেকে যখনই নেতারা চলে আসছে, এরোপ্লেনে করে উড়ে আসছে, পরিযায়ী নেতারা, তারা যে উড়ে আসছে, সঙ্গে সঙ্গে এখানে এরা কি করছে না, ভাবছে আমরা কোথায় সব কিছু পেয়ে গেলাম এবং আমরা এবারে মুখ্যমন্ত্রী হয়ে যাব। সবাই ভাবছে বিজেপি দলে আমরা মুখ্যমন্ত্রী হব। আগে যোগ্যতা আছে কিনা দেখুন, মানুষ চাইছে কিনা দেখুন। এসআইআর টেসআইআর করে কিছু হবে না, কারণ
আমাদের বিএলএ টুরা খুব সুন্দরভাবে কাজ করেছে এবং তার ফলে এসআইআরটা মোটামুটি যথাযথ হয়েছে। প্রথমেই বলে দিচ্ছে এসআইআর শুরুর আগে 1.5 কোটি নাম বাচ্চা। কেন রে বাবা, আপনি জানছেন কি করে? এটা তো ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশন অটোনমাস বডি। আপনি কি করে জানছেন যে 1.5 কোটি নাম বাদ যাবে, না 2 কোটি বাদ যাবে, না 40 লাখ বাদ যাবে? আপনি জানলেন কি করে? তার মানে কি আপনি বলছেন 1.5 কোটি নাম বাদ দাও, নাহলে আমার পক্ষে অসুবিধা। এই জায়গাটাই আমাদের তীব্র প্রতিবাদ। এই দুর্নীতিমূলক এসআইআর পদ্ধতি আমরা মানছি না। আমি আবার যাবো যে আপনি তো হচ্ছে বান্ডিগুড়ি মুক্তাঙ্গ হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তা এই যে মানে এখনকার যে স্টুডেন্টদের যে যুবশ্রী, কন্যাশ্রী এবং সাইকেল প্রদান, এই যে এগুলো হচ্ছে, তা এটা কতটা সুবিধা হয়েছে? এটাতে ছাত্রছাত্রীরা অনেক সুবিধা হয়েছে। কেন হয়েছে? যে শিশুটা বা যে স্টুডেন্টটা বিদ্যালয়ে যেত, 4:30 ছুটি হলে বাড়ি আসতো, বাড়ি আসতে আসতে 5:30 6টা, আবার তার 6টা থেকে পড়তে যেতে হবে, তার পড়াশোনা হ্যাম্পার। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্টদের যে সাইকেল দিচ্ছেন, তাতে করে সাইকেলেতে তাদের যাতায়াতে অনেক সুবিধা হয়ে যাচ্ছে। তারা বাড়ি থেকেও কম সময় স্কুলে যাচ্ছে, স্কুল থেকেও কম সময় বাড়ি আসছে, তারপর কোচিং যাক, করতে যাক, এই যে সমস্ত ব্যাপারটা রয়েছে, সেটাও কিন্তু তাদের পক্ষে ওই সাইকেলটা ইউজ করে সম্ভব হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বড় সুবিধা হচ্ছে। তাছাড়া শুধু সাইকেল তো নয়, ছোট থেকে শুরু করে প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেনদের সরকার থেকে জুতো, ব্যাগ, বই, খাতা, পেন্সিল, পেন কিছু বাদ নেই। কিচ্ছু কিনতে হয় না। 5 অব্দি, 4 অব্দি ছিল, এখন প্রাইমারি 5 টু প্রাইমারি ইনক্লুড করা হচ্ছে। এরপরেই যেই উঠে গেল, সঙ্গে সঙ্গে কন্যাশ্রী প্রকল্প চলে এলো, স্টুডেন্টরা টাকা পাচ্ছে হাতে। তার থেকে তারা মনে করলে বাড়িতেও টুকটাক করে মা বাবাকে আনন্দ দিতে পারছে, আবার নিজেরাও কেউ দরকার হলে কিনতে পারছে। কন্যাশ্রী এই যে পাচ্ছে, এটা খুব আদর্শজনক ব্যাপার এবং এটা ইউনেস্কো থেকে সার্টিফিকেটও পেয়েছে। তাই আমার মনে হচ্ছে সরকার মানব দরদী সরকার, মানুষের পাশে থেকে সব সময় যাতে স্টুডেন্টরা ঠিকভাবে লেখাপড়া করতে পারে তার চেষ্টা করছে। একটা ব্যাপারে যাবো যে আগামী দিনে তো হচ্ছে আপনি আবার এসে ভোটে জিতে আসবেন আগামী দিনে ভোট হলে। তা আগামী দিনে হাওড়ার মানুষের জন্য এবং আপনার ওয়ার্ডে এলাকার মানুষের জন্য আর কি কি করতে চান? এবং আগামী বছর আমাদের শুরু হচ্ছে 2026 আসতে চলেছে, আজকে তো হয়ে গেল অলরেডি 30 তারিখ। তা কি কি করতে চান আগামী বছরে? 2026 আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষ। আর 2 মাস বাদে আমাদের বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাবে। দিদিকে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করব। এরপর হাওড়া কর্পোরেশনের নির্বাচন যদি হয়, যদি দল দায়িত্ব দেয়, নিশ্চয়ই দাঁড়াবো এবং জনগণ আশীর্বাদ দিলে জিতে এসে এলাকার বেশ কিছু কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলোকে ফলপ্রসূ করতে হবে। এটাই আমার অঙ্গীকার। 1 জানুয়ারি তো হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের হচ্ছে প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস। তা ওদিন কিছু কি প্রোগ্রাম রাখা হয়েছে? ওই দিন প্রোগ্রাম বলতে প্রথমে পতাকা উত্তোলন, তারপর প্রভাত ফেরি করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলবেলাও হবে, এটা আমি চিন্তা ভাবনা আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল থেকে আমার অমূল্য সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। আপনাদেরও ধন্যবাদ যে আপনাদের চ্যানেলে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলে আরও স্বীকৃতি হোক। একদম, অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।